ওয়েলকাম টু মাল্টি সলিউশন বাংলা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাস বই থেকে ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায়ে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিও থেকে জানব। তো যারা নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবে না। তো চলো আর কথা নয়, শুরু করা যাক আজকের ভিডিও। একে থেকে বলা হচ্ছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন ট্যালির্যান্ড ক্যাসালরি, যার প্রথম আলেকজান্ডার মেটারনিক। সঠিক উত্তর মেটারনিক। প্রশ্ন নম্বর 2, ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ইউরোপের পুনর্গঠন, নেপোলিয়নের শাস্তি বিধান, ইউরোপের সামরিকীকরণ, ফরাসি বিপ্লবের ধ্বংস সাধন। সঠিক উত্তর ইউরোপের পুনর্গঠন। প্রশ্ন নম্বর 3, কূটনীতির জাদুঘর বলা হতো ক্যাভুরকে, গ্যারিবল্ডিকে, মেটারনিককে, বিসমার্ককে। সঠিক উত্তর হয়ে যাবে মেটারনিককে। প্রশ্ন নম্বর 4, ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন লুই ফিলিপ, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, সপ্তদশ লুই। সঠিক উত্তর লুই ফিলিপ। প্রশ্ন নম্বর 5, জোলভেরাইন স্থাপিত হয় 1817 সালে, 1818 সালে, 1819 সালে, 1820 সালে। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 1819 সালে। ইউরোপের বিপ্লবের বছর নামে পরিচিত সালটি হল 1845 সাল, 1846 সাল, 1847 সাল, 1848 সাল। সঠিক উত্তর 1848 সাল। বার্লিন কংগ্রেসের সভাপতি ছিলেন বিসমার্ক, ডিসরেলি তুরস্কের সুলতান, যার দ্বিতীয় আলেকজান্ডার। সঠিক উত্তর বিসমার্ক। মির বলতে বোঝায় পৌরসভা, গ্রামসভা, বিচার সভা, শাসন পরিষদ। সঠিক উত্তর গ্রামসভা। 9 নম্বর প্রশ্ন, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট বসেছিল ইটালিতে, ফ্রান্সে, রাশিয়াতে, জার্মানিতে। সঠিক উত্তর জার্মানিতে। 10 নম্বর প্রশ্ন, কাউন্ট ক্যাভুরের উদ্দেশ্য ছিল বিদেশি শক্তির সাহায্যে অস্ট্রিয়াকে বিতরণ করা, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা, সন্ত্রাসের শাসন কায়েম করা, যুবশক্তির সাহায্যে ইটালির ঐক্য ফিরিয়ে আনা। সঠিক উত্তর বিদেশি শক্তির সাহায্যে অস্ট্রিয়াকে বিতরণ করা। 2 দাগে বলা হচ্ছে এক কথায় উত্তর দাও। 2-এর 1 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। জুলাই বিপ্লব কবে সংঘটিত হয়েছিল? 1830 খ্রিস্টাব্দে। ম্যাথসিনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম কি ছিল? কার্বোনারি। জার্মানির ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল কত সালে? 1848 খ্রিস্টাব্দে। কত সালে রাশিয়ার ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল? 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি। কত সাল পর্যন্ত ইউরোপে মেটারনিক যুগ নামে পরিচিত ছিল? 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত। ফেব্রুয়ারি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল? 1848 খ্রিস্টাব্দে। ইয়াং ইটালি দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জোসেফ ম্যাথসিনি। কত খ্রিস্টাব্দে জার্মানির ঐক্য সম্পূর্ণ হয়েছিল? 1871 খ্রিস্টাব্দে। রক্ত লৌহ নীতির প্রবর্তক কে ছিলেন? বিসমার্ক। ক্রিমিয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? 1853 খ্রিস্টাব্দে। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলনটির নাম কি? ভিয়েনা সম্মেলন। ভিয়েনা কোন দেশে অবস্থিত? অস্ট্রিয়ায়। মেটারনিক কত খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হন? 1809 খ্রিস্টাব্দে। ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন? প্রথম আলেকজান্ডার। কে কি উদ্দেশ্যে অ্যাক্ট অফ জাস্টিস আইন পাস করেন? দশম চার্লস দেশে ফিরে আসা অভিজাতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই অ্যাক্ট অফ জাস্টিস আইন পাস করেন। জুলাই বিপ্লবের কয়েকজন নেতার নাম লেখো। উত্তর লাফায়েত, লাফিত, থিয়ার্স। এরা হলো জুলাই বিপ্লবের উল্লেখযোগ্য নেতা। লাল কুর্তা বাহিনীর নায়ক কে ছিলেন? গ্যারিবল্ডি। কূটনীতির জাদুঘর কাকে বলা হতো? বিসমার্ককে। গেটে কে ছিলেন? জার্মানির খ্যাতনামা কবি ও সাহিত্যিক। জার্মানির সম্রাট কে ছিলেন? কাইজার প্রথম উইলিয়াম। গ্যাস্টিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1865 খ্রিস্টাব্দে।
কুলাক কথার অর্থ কি? কুলাক কথার অর্থ মুষ্টি। কোন দেশকে ইউরোপের অসুস্থ দেশ বলা হয়? তুরস্ককে। 3 দাগে বলা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো? প্রিন্স মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দের মধ্যে কেবল অস্ট্রিয়া নয়, সমগ্র ইউরোপের বিস্তৃত অঞ্চলের রাজনীতির তিনি অন্যতম প্রধান নিয়ন্ত্রক ছিলেন। ইউরোপের ইতিহাসে এই সমকাল তাই মেটারনিক যুগ হিসাবে চিহ্নিত। মেটারনিক যে পদ্ধতিতে ইউরোপীয় রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন তাকে আমরা মেটারনিক ব্যবস্থা বলি। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য লেখো। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল ইউরোপের রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন, নেপোলিয়ন কর্তৃক বিতাড়িত রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা, নেপোলিয়নের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণের ব্যবস্থা করা। জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো? ফ্রান্সে জুলাই বিপ্লবের পর লুই ফিলিপন এর নেতৃত্বে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় তা জুলাই রাজতন্ত্র নামে পরিচিত। এই রাজতন্ত্র কিছুটা ভিন্ন প্রকৃতির ছিল। এখানে উদারনৈতিক সংস্কার সাধনের চেষ্টা চলেছিল। ফরাসি বিপ্লবের আদর্শের প্রতি সহানুভূতি পরিচালিত হয়েছিল এবং জনগণের কাছ থেকে সহানুভূতি লাভের চেষ্টা করা হয়েছিল। বিগ ফোর বলতে কি বোঝো? ভিয়েনা সম্মেলনে ইউরোপের অধিকাংশ দেশের প্রতিনিধিগণ উপস্থিত থাকলেও অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড এই 4টি দেশ প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল। এই 4টি দেশকেই একসঙ্গে 4 প্রধান বা বিগ ফোর বলা হয়। রিসর্জিমেন্ট কি? রিসর্জিমেন্ট কথার অর্থ পুনর্জাগরণ। ইটালিবাসীর মনে বিভিন্ন কারণে অখণ্ড জাতীয়তাবাদের ধারণা জন্ম নিয়েছিল, তাকে রিসর্জিমেন্ট বলা হয়। এমস টেলিগ্রাম বলতে কি বোঝো? স্পেনের সিংহাসনে ভবিষ্যতে যাতে প্রাশিয়ার রাজবংশীয় কেউ না বসতে পারে সে বিষয়ে প্রতিশ্রুতি আদায়ের উদ্দেশ্যে ফরাসি দূত কাউন্ট বেনেদেত্তি নামক স্থানে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম তাকে কোনো প্রতিশ্রুতি না দিয়ে বরং সাক্ষাৎকারের বিষয়টি টেলিগ্রাম যোগে রাশিয়ার প্রধানমন্ত্রী অটো ফন বিসমার্ককে জানান। বিসমার্ক টেলিগ্রামটির কিছু অংশ সুকৌশলে বাদ দিয়ে এমনভাবে সংবাদপত্রে প্রকাশ করেন যে এতে ফরাসিরা মনে করেন যে প্রাশীয় রাজ ফরাসি দূতকে অপমান করেছেন। এটি এমস টেলিগ্রাম নামে পরিচিত। জোলভারেইন কি? জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ ও বাণিজ্যের বাধাগুলো দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয় যা জোলভেরাইন নামে পরিচিত। ভিয়েনা সম্মেলনের প্রধান নীতিগুলি কি ছিল? ভিয়েনা সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো পিছনে 3টি প্রধান নীতি কার্যকর ছিল। এগুলি হলো 1 ন্যায্য অধিকার নীতি, 2 শক্তিসাম্য নীতি এবং 3 ক্ষতিপূরণ নীতি। কার্বোনারি আন্দোলন বলতে কি বোঝো? ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইতালিকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা হলে ইতালিতে বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কার্বোনারি সমিতি। এই সমিতির পরিচালনায় ইতালির ঐক্যের দাবিতে যে আন্দোলন ছড়িয়ে পড়ে তা কার্বোনারি আন্দোলন নামে পরিচিত। ইয়ং ইটালি কি? ইয়ং ইতালি দলের আদর্শ কি ছিল? ইয়ং ইটালি হলো ইটালির ঐক্য আন্দোলনের নেতা জোসেফ ম্যাৎসিনি প্রতিষ্ঠিত একটি যুব সংগঠন। 40 বছর বয়স পর্যন্ত সকলেই এর সদস্য হতে পারত। ইয়ং ইটালি দলের আদর্শ ছিল কোনো বিদেশি শক্তির দ্বারা যুবকদের আত্মত্যাগের দ্বারা ইটালি থেকে অস্ট্রেলিয়াবাসীদেরকে বিতাড়িত করা এবং ইটালির মুক্তির পর সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা। 4 দাগে বলা হচ্ছে রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও। মুক্তির ঘোষণাপত্র বলতে কি বোঝো? উত্তর 1857 খ্রিস্টাব্দে একবার ভূমিদাস প্রথা উচ্ছেদের চেষ্টা হয়, কিন্তু জমিদারদের বিরোধিতায় তা বাস্তবায়িত হয়নি। অবশেষে 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি মুক্তির ঘোষণাপত্র জারি হয়। এই নির্দেশনামায়
300টি পাতায় 22টি ধারা ছিল। এতে বলা হয় 1. ভূমিদাসদের ওপর কোনো মালিকের কর্তৃত্ব বা অধিকার থাকবে না। 2. মুক্ত ভূমিদাসদের জমি দিতে হবে এবং তাদের ওপর জমিদারের কোনো অধিকার থাকবে না। 3. ভূমিদাসদের জমিগুলি পরিচালনার ভার থাকবে মীর নামক গ্রাম সমিতির উপর। 4. জমিদারদের ক্ষতিপূরণ সরকার মিটিয়ে দেবে, কিন্তু কৃষকদের এই অর্থ দীর্ঘমেয়াদী ঋণ হিসাবে শোধ করতে হবে। ইটালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি, ক্যাভুর এবং গ্যারিবোল্ডির অবদান উল্লেখ করো। 19বিংশ শতকের প্রথম দিকে ইটালি বিভিন্ন ছোট বড় রাজ্যে বিভক্ত ছিল এবং পিডমন্ট, সার্ডিনিয়া ছাড়া ইটালির সব রাজ্যেই অস্ট্রিয়া সহ বিভিন্ন বিদেশি শক্তির আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল। ফরাসি সম্রাট নেপোলিয়ন ইটালির খণ্ড বিখণ্ড রাজ্যগুলির জয় করে ঐক্যবদ্ধ করলেও তার পতনের পর ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইটালিকে তারা আবার বিভিন্ন রাজ্যে বিভক্ত করে সেখানে বিদেশিদের আধিপত্য প্রতিষ্ঠা করা হয়। ইটালির ঐক্য আন্দোলনে যারা অসামান্য অবদান রেখেছিলেন তাদের মধ্যে প্রধান 3 জন নেতা হলেন ম্যাৎসিনি, ক্যাভুর এবং গ্যারিবোল্ডি। ইটালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা। জোসেফ ম্যাৎসিনি ছিলেন ইটালির ঐক্য আন্দোলনের অন্যতম প্রধান নেতা। প্রথম জীবনে তিনি কার্বোনারি নামক গুপ্ত সমিতির সদস্য ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি ভিন্নতর আদর্শ গ্রহণ করেন। সন্ত্রাসবাদের পথ পরিত্যাগ করে গণ আন্দোলনের মধ্য দিয়ে তিনি ইতালিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। ইটালির ঐক্য সাধনে প্রধান বাধা অস্ট্রিয়া, তা তিনি খুব ভালোভাবেই জানতেন, কিন্তু শক্তিশালী অস্ট্রিয়ার মোকাবেলা করার জন্য তিনি বিদেশি শক্তির সাহায্য নিতে চাননি। এমনকি ইটালির কোনো রাজতন্ত্রের অধীনে ঐক্য আন্দোলন পরিচালনা করাই তার উদ্দেশ্য ছিল না। কার্বোনারি দলের পরিকল্পনাহীন বিক্ষিপ্ত সন্ত্রাসমূলক কার্যকলাপ দ্বারা ইতালির ঐক্য সাধনে উপলব্ধি করে তিনি 1831 খ্রিস্টাব্দে ইয়ং ইটালি নামে একটি দল গড়ে তোলেন, যা ভবিষ্যতে ইটালিবাসীর ঐক্যের জন্য সংগ্রামে অবতীর্ণ হওয়ার উৎসাহ জুগিয়েছিল। ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা। বিদেশি আন্দোলনগুলিকে বিতাড়িত করে বিদেশি শক্তিগুলিকে বিতাড়িত করে খণ্ড বিখণ্ড ইতালির ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন ইটালির রাজ্যের পিডমন্টের প্রধানমন্ত্রী কাউন্ট ক্যামিলো বেনসো ডি ক্যাভুর। তিনি চেয়েছিলেন সার্ডিনিয়া পিডমন্ট এর প্রজাতন্ত্রের নেতৃত্বে একটি রাজতান্ত্রিক ইটালি প্রতিষ্ঠা করতে, আর এই কাজে বৈদেশিক শক্তির সাহায্য নেওয়ার বিষয়ে তার কোনো আপত্তি ছিল না। তার লক্ষ্য ছিল ইটালিবাসীদের প্রতি ইউরোপীয় জনগণের অনুভূতি সঞ্চার করা। এই উদ্দেশ্য পূরণের জন্য তিনি ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগ দেন। ফরাসি রাজ তৃতীয় নেপোলিয়নের সহযোগিতায় উত্তর ইটালির কিছু অংশ অস্ট্রিয়ার শাসন মুক্ত হয়, কিন্তু ঐক্য সাধন সম্পন্ন হওয়ার আগেই তৃতীয় নেপোলিয়ন ফরাসি বাহিনীকে ফিরিয়ে নিয়েছিলেন। কিন্তু তার পর ইটালির ঐক্য আন্দোলনে সাধারণ ইটালিবাসীর ভূমিকা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। অস্ট্রিয়ার পরোক্ষ শাসনে থাকা পারমা, মডেনা ও টাস্কানির মতো ইটালীয় অঞ্চলের সাধারণ মানুষদের গণভোটের মাধ্যমে সার্ডিনিয়া পিডমন্টের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করলে তার কাজ সহজ হয়ে যায়। ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবোল্ডির ভূমিকা। ম্যাৎসিনি ভাবশিষ্য গ্যারিবোল্ডি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দক্ষিণ ইটালির সিসিলি এবং নেপলস থেকে বিদেশি বুর্বো শাসকদের বিতাড়িত করেন। স্বাধীন সিসিলি এবং নেপলস রাজ্য এরপর তিনি পিডমন্টের রাজা ভিক্টর ইমানুয়েলের হাতে তুলে দিলে রোম ও ভেনেসিয়া বাদে বাকি প্রায় সমগ্র ইটালি এই রাজবংশের অধীনে একটি ঐক্যবদ্ধ রাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। পরবর্তীকালে রাজা ভিক্টর ইমানুয়েল বিসমার্ক এর সঙ্গে সহযোগিতার বিনিময় ওই দুটি স্থান ও ইটালির সঙ্গে যুক্ত করেন। 4.3 ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। জুলাই বিপ্লবের দ্বারা ফ্রান্সে
অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপ সিংহাসনে বসেন। মাত্র 2 দশকের কম বয়স সময়ের মধ্যে তার শাসনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে তার পতন ঘটে। আর এর পরই ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, ফেব্রুয়ারি বিপ্লবের বিভিন্ন কারণ ছিল, যেমন 1. বুর্জোয়াদের আধিপত্য। লুই ফিলিপ এর শাসনকালে ফ্রান্সে বুর্জোয়া শ্রেণীর চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠিত হয়, ফলে দরিদ্র কৃষক ও শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। 2. জনসমর্থনের অভাব। লুই ফিলিপ এর প্রতি জনসমর্থনের খুবই অভাব ছিল। নেপোলিয়ন বোনাপার্টের অনুগামী ক্যাথলিক প্রজাতন্ত্রী ন্যায্য অধিকার নীতির সমর্থক প্রভৃতি কেউই তার সিংহাসন লাভ পছন্দ করেননি। 3. ত্রুটিপূর্ণ বিদেশ নীতি। লুই ফিলিপ শান্তি রক্ষা করার নীতি গ্রহণ করে পোল্যান্ড, ইটালি, বেলজিয়াম, মিশর, তুরস্ক প্রভৃতি দেশে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠার ব্যাপক সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করেননি, ফলে দেশবাসী ক্রুদ্ধ হয়। 4. আর্থিক দুরবস্থা। 1840 এর দশকে ফ্রান্সে খরা, শস্যহানি, খাদ্যাভাব, শিল্প ও বাণিজ্যের মন্দা, বেকার সমস্যা প্রভৃতি তীব্র আকার ধারণ করে। সরকার অর্থনৈতিক সংকটের সমাধানে ব্যর্থ হয়। ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল। ফ্রান্সের অভ্যন্তরে ফেব্রুয়ারি বিপ্লবের বিভিন্ন ফলাফল প্রত্যক্ষ করা যায়, যেমন 1. নতুন আইন ব্যবস্থা। বিপ্লবের পর ফ্রান্সে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়। এই আইনসভা লুই নেপোলিয়নকে 4 বছরের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত করে। 2. প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে অর্লিয়েন্স রাজবংশের পতন ঘটে এবং দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নতুন প্রজাতান্ত্রিক সরকার বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করে। 3. শ্রমিক কল্যাণ। নতুন প্রজাতান্ত্রিক সরকার শ্রমিক শ্রেণীর উন্নতির জন্য শ্রম কমিশন গঠন করে। শ্রমিকদের কাজের সময়সীমা বেঁধে দেওয়া হয়। 4. ভোটাধিকার। ভোটাধিকার সম্প্রসারণের ফলে ফ্রান্সের সাধারণ মধ্যবিত্ত বুর্জোয়ারা ভোটদানের এবং রাজনৈতিক ক্ষমতা লাভের সুযোগ পায়। 4 জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের রক্তলোহ নীতি সম্পর্কে আলোচনা করো। উত্তর: ইটালির মতো জার্মানির ঐক্য সাধিত হয়েছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি রাজবংশের অধীনে। জার্মানির ক্ষেত্রে রাজবংশী ছিল প্রাশিয়ার হোহেনজোলান রাজবংশ। বিসমার্ক ছিলেন এই রাজ্যের প্রধানমন্ত্রী। জার্মানির খণ্ড খণ্ড রাজ্যগুলি স্বাধীন হলেও এদের উপরে অস্ট্রিয়ার একটি নিয়ন্ত্রণ ছিল। তাছাড়া প্রতিবেশী শক্তিশালী দেশ ফ্রান্স ও চাইনি জার্মান ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। অস্ট্রিয়া ও ফ্রান্সের এ বাধা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অপসারিত করতে বিসমার্ক বদ্ধপরিকর ছিলেন। 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলে প্রথম উইলিয়ামসের লক্ষ্য বাস্তবায়িত হওয়ার সুযোগ পায়। জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতিগুলি গ্রহণ করেছিলেন। 1. রাজতন্ত্রে বিশ্বাস। রাজতন্ত্রে বিশ্বাসী বিসমার্ক এর উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনভারের ভাবধারায় জার্মানিকে প্রভাবিত করা। 2. রক্ত ও লৌহ নীতি। বিসমার্ক গণতান্ত্রিক রাজনীতির উপর নয়, রক্ত ও লৌহ নীতির ওপর আস্থাশীল ছিলেন। তিনি রাশিয়ার আইনসভা ঘোষণা করেন যে বিতর্ক বা ভোটে দ্বারা নয়, রক্ত ও লৌহনীতির মাধ্যমেই জার্মানির সমস্যার সমাধান হবে। 3. সামরিক শক্তিতে আস্থা। বিসমার্ক উপলব্ধ করেছিলেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এই জন্য তিনি প্রতিনিধি সভার মত অগ্রাহ্য করে প্রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেন এবং 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যথা ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।